আমরা তরুণদের মতামত শুনছিলাম এবং সেখানে বেশ কিছু বিষয় উঠে এসেছে। বিশেষ করে তারা বলছিলেন যে তারা বাক স্বাধীনতাটা ফেরত চান। উনি চান তারা যদি সে কথা বলেন তাতে যেন তাকে গুম করা না হয়, তার বেসিক সমস্যাগুলো যেন দূর করা হয়, নারীর নিরাপত্তাটা যেন বাংলাদেশে থাকে এবং একই সাথে যে গবেষণা লব্ধ যে কাজ সেগুলো যেন বাড়ে এবং যারা নির্বাচিত হবেন তারা যেন জনগণের থাকেন। তো বিষয়গুলো অনেকভাবে আসছে, কিন্তু আমি দুটো প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরতে চাই। এক হচ্ছে যে 2024 সাল পরবর্তী সময় অর্থাৎ 5 আগস্টের পরে যেই অবস্থা তৈরি হয়েছে, 5 আগস্টের মাধ্যমে বাংলাদেশে গণঅভ্যুত্থানের মাধ্যমে একটা বিরাট ধরনের পরিবর্তন হয়েছে এবং সেই পরিবর্তন নিয়ে আমরা নানান ধরনের কথা বলেছি। সেটি একটি পরিবর্তন এবং বর্তমান সময়ের যে নির্বাচনটা হচ্ছে সেই নির্বাচন অনেকটা কারণে গুরুত্বপূর্ণ। এক হচ্ছে যে 1400 যেই আমাদের যে শহীদ হয়েছেন তাদের লাশের উপর দাঁড়িয়ে এবারে নির্বাচন হতে যাচ্ছে এবং একই সাথে আমরা যেই একটু আগে উনি বলছিলেন যে গুম খুন যে নির্যাতন চলেছে সেই নির্যাতনের বিরোধিতা করে প্রতিবাদ জানিয়ে এবারে নির্বাচন, এমন একটা পরিচয়ের নির্বাচনটা যেখানে তরুণদের প্রত্যাশা অনেক বেশি। কিন্তু আমরা দেখছি যে তরুণদের মতামতকে এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে না। উল্টো রাজনৈতিক দলগুলো বলছে তাহাজ্জুদ নামাজ পড়ে আপনি কি করবেন, কবরে কত নম্বর প্রশ্নে কি উত্তর থাকবে, সেই বিষয়গুলো যেগুলো তাদের মতামতের সাথে পুরোপুরি সাংঘর্ষিক। আসিফ ভাই, আপনার মূল্যায়নটা শুনতে চাই এমন ক্যাম্পেইন এবং তাদের মতামত। আপনি দুটোই সামনাসামনি দেখেছেন। থ্যাংক ইউ রেজা। আমি ধন্যবাদ জানাই আমাদের তরুণ তুর্কিদেরকে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়তে আজকে যমুনা টিভিতে আসছে এবং তাদের সাথে আমরা মিট করছি। ওয়েলকাম। রনিকেও ধন্যবাদ। তাদের চাহিদা কিন্তু খুব ছোট, একদম। তারা ক্যারিয়ার বিল্ড আপ করতে চায়, তারা বাক স্বাধীনতা চায়, তারা একটা জীবনের নিরাপত্তা চায় এবং সে যেটা তার জন্য চাচ্ছে সেটা বাংলাদেশের জন্য চাচ্ছে। কিন্তু আলটিমেটলি ওদের বক্তব্যটা বাংলাদেশের মানুষের জন্যই। তো এটা আমরাও চাইতাম, কিন্তু আমাদের গত 53 বছর স্বাধীনতা যদি ধরি এই কালচারটা, আর যদি 1757 সাল ধরি পলাশির প্রান্তর, সেখানকার 240 বছরের গোলামি, তারপর পাকিস্তানের আন্ডারে, তারপরে পরোক্ষভাবে গত 53 বছর ভারতের আন্ডারে আমরা, মানে এখনও কিন্তু আমরা স্বাধীন না। আমার মনে হচ্ছে এই 24 জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং 36 জুলাইয়ের যে সফলতা ফ্যাসিস্ট হাসিনার পলায়নের মাধ্যমে যে একটা নতুন সূর্যের উদয় বাংলাদেশের আকাশে, সেটাও কোনো না কোনোভাবে আক্রান্ত। ওদের স্বপ্ন অনেক এবং ওদের অধিকার আদায়ের জন্য তাদের যেই মানসিক শক্তি সেটাও অনেক শক্তিশালী। সমস্যা হচ্ছে তারা তো আর জনজনের প্রতিদিন বলবে না, প্রত্যেক দিন বিপ্লব হবে না, প্রত্যেক দিন তারা তাদের কথাটা বলবে না। তাদের বক্তব্যগুলো কী ছিল সেগুলো বোঝার জন্য রাজনৈতিক দলগুলো কতটুকু প্রস্তুত। যেমন ছাত্র রাজনীতির কথা যদি বলি, তাদের মূল প্ল্যাটফর্ম ইউনিভার্সিটি থেকে আসে। তো এই ছাত্র রাজনীতির কাজটা কি? তারা কি সংসদে মানে ডাকসু চাকসু ওখানে যাবে? ওখানে গিয়ে তারা কী করবে? ভবিষ্যৎ লিডারশিপের জন্য তারা প্রস্তুত হবে। আমরা কিন্তু কোনোভাবে কোনো ঐক্যমত দেখি না। একটা দল, একটা রাজনৈতিক দল যে একটা কাজ করে আর একটা দল এটার বিরোধিতা কমিটেডভাবে করছে। একটা জুলাই বিপ্লবের মূল মটো ছিল একটা ঐক্যবদ্ধ জাতি, একটা ঐক্যবদ্ধ পথ চলা, যেটার মাধ্যমে একটা জুলাই যে সনদটা আসছে সামনে, যে প্রশ্ন হচ্ছে গণভোট নিয়ে, তো এইগুলাকে ইমপ্লিমেন্ট করে মানুষের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটু শান্তিতে থাকা, এটা ছোটোখাটো ডিমান্ড। 4 কোটি নতুন ভোটার যারা এখানে আছে, আপনি প্রবাসী অনেক পোস্টাল ভোটের ইস্যু আছে, সেখানেও তরুণরাই কাজ করে। আমরা সবসময় দেখেছি 52 থেকে 71, 69, 90 এবং 24 সবসময় তরুণরা প্রাণ দিয়েছে। তারা পিচঢালা রাস্তা রঙিন করেছে তাদের রক্তে, আর বেনিফিশিয়ারি হয়েছে সেই পুরনো ভূতগুলো, সিন্দাবাদের ভূত, যারা বার্ধক্যে গেল নিজেদেরকে মনে করে তারাই রাষ্ট্র। তারা কখনোই মানুষের এই তরুণদের পালস বোঝার চেষ্টা করে নাই, ছেলেটা মেয়েটা কী চায়, তাদের ক্যারিয়ারটা, এই ছোট্ট ছোট্ট চাহিদা। কিন্তু তো এই চাহিদাগুলোর দিকে নজর না দিলে যেটা হবে, 24 আন্দোলনটা একটা জিনিস শিখে গেছে, যদি ভবিষ্যতে যারা পাওয়ারে আসবে তারা কিন্তু একটা চ্যালেঞ্জে থাকবে, এবং অবশ্যই চ্যালেঞ্জে থাকবে। এটা যতক্ষণ মাথায় ঢুকবে, যত দ্রুত মাথায় ঢুকবে তত ভালো। কারণ আমরা যদি মনে করি যে 12ই ফেব্রুয়ারি নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার হয়ে গেল, হওয়ার পরে কেউ না কেউ পাওয়ার আসলো, জোট বা কোনো অ্যালায়েন্স কিংবা কোনো পার্টি আসার পর তাদেরকে প্রথম ভাবতে হবে কেন 24-এর অভ্যুত্থানটা হয়েছে এবং পরবর্তীতে তারা কি ফেস করতে, এটা তাদের মাথায় রাখতে হবে, এবং এটা একদম ম্যান্ডেটরি কাজ। রনি ভাই, কিছু অ্যাড করতে চান আপনি এই প্রশ্নটাতে? আমি বলতে চাই যে যেগুলো চাইতে হচ্ছে এগুলো আসলে তো চাওয়ার নেই, তো আমাদের একেবারে অধিকার, এগুলো আগে থেকেই হয়ে আসার কথা। কিন্তু
খেয়াল করেন যে অন্য নির্বাচনের চেয়ে এবার একটু আলাদা। আমি তাদের চেয়ে একটু আগের হলেও আমার কাছে তারা নতুন ভোটার আর আমি নতুন করে ভোটার। আচ্ছা। কারণ হচ্ছে এর আগে অ্যাকচুয়ালি আমি যদি আমার ভোটের কথা বলতে পারি, অ্যাকচুয়ালি ফেয়ার ইলেকশনে আমি এবার হয়তো প্রথম ভোট দেব। কারণ এর আগে আমার এলাকায় ভোট দিতে হয়েছে একেবারে সামনে ভোট দিতে হয়েছে আমার এলাকায়, মানে একবারে ওপেন, মানে আমি যে ব্যাকে যে আমার পছন্দ মতো ভোট দেবো সেই গোপন অপশন কক্ষে ছিল যেটা, না। হ্যাঁ, হ্যাঁ। তো সেক্ষেত্রে আমি তাদের সাথে একবারে প্রথম ভোটার। আর দ্বিতীয় হচ্ছে যে এবার যারা ভোটে আছে, মানে আমাদের প্রার্থীরা অনেককে আমরা আগে থেকে চেনা আছে, জি। অর্থাৎ তারা সেই জায়গাটা করেনি। যারা যা আমাদের চাহিদা তারা কিন্তু ছিল এক সময়, অনেকে ক্ষমতায় ছিলেন। সমস্যাটা হচ্ছে যে তাদের জবাবদিহিতারা এই ভোটের আগ পর্যন্ত তারা জনগণের কাছে যাচ্ছে, কিন্তু এরপর আর জবাবদিহিতা থাকে না। যারা ক্ষমতায় চলে যায় এরপর তাদেরকে আর ধরাছোঁয়ার মধ্যে আনা যায় না। সুতরাং আমাদের এই চাওয়া পাওয়া এটা ইলেকশনের পরে আর স্তীমিত হয়ে যায়। তারা বিভিন্নভাবে আমাদেরকে ডিভাইড করে ফেলে এবং আমরা তখন আর আমাদের যে অধিকারের কথাগুলো আর জোরালোভাবে বলতে পারি না। তো পরিবর্তন একটা এসছে। এবার আমরা ভাবতে শুরু করেছি যে দেশটা অ্যাকচুয়ালি আমাদের, যেটা আমরা আগে ভাবতে পারিনি, যে অন্যের দেশে ভাড়াটিয়ার মতো ছিলাম। তো আমরা আসলে প্রত্যাশা আছি যে এবার যদি আমরা নির্বাচনের পর ধরতে পারি যে আপনি কিন্তু ইশতেহারে এটা বলেছিলেন, তো সেই জবাবদিহিতাটা যদি নিশ্চিত থাকে তাহলে আমরা আমাদের অধিকারগুলো পাবো। আমরা তারা যা বলছে যে আমাদের ইয়াংদের কর্মসংস্থান, নতুন উদ্যোক্তা তৈরি বা স্বাস্থ্য খাত সব কিছু, তো আসলে আমরা ধরতে পারবো কিনা সেই নিশ্চয়তা কে দেবে?